সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো এবং ঠিকঠাকভাবে তোমাদের লেখাপড়াটা চালিয়ে নিচ্ছ। আমি মাসুমা আক্তার, সহকারী শিক্ষক, যশোর জেলা স্কুল যশোর। আজকে আলোচনার বিষয় 10ম শ্রেণীর পদার্থবিজ্ঞান, দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, এটা বিদ্যুতের চৌম্বক ক্রিয়ার তৃতীয় ক্লাস। এর আগে দুটো ক্লাস তোমরা করেছো। গত ক্লাসে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের কি মনে আছে আমি কি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে? নিশ্চয়ই মনে আছে। জেনারেটর এবং মোটর, জেনারেটর এবং মোটরের গঠন এবং মূলনীতি নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা বলো তো, জেনারেটর কোন নীতিতে কাজ করে? জেনারেটর তাড়িৎ চুম্বক আবেশ এর নীতিতে বা আবেশের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। চলো তাহলে দেখি আজকে আমাদের আলোচনার বিষয় কি। শুরুতেই আমরা একটা ছবি দেখি। তোমরা ছবিটার দিকে একটু খেয়াল করো, ভালোভাবে বলতে পারো এটা কিসের ছবি? হ্যাঁ, নিশ্চয়ই পারো। এটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম বা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। দেখো, এটা হচ্ছে একটা পাওয়ার প্লান্ট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এগুলো হচ্ছে ট্রান্সমিশন লাইন অর্থাৎ সঞ্চালন লাইন। এটা হচ্ছে সাপোর্টিং টাওয়ার। এটা হচ্ছে ট্রান্সমিশন সাবস্টেশন। এরপরে আছে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। তারপরে আছে ইলেকট্রিক পোল, কেবল এবং গ্রাহক পর্যায়ে বাসাবাড়িতে চলে যাচ্ছে হোম। তাহলে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে কতগুলো ধাপ পের হয়ে বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে, বাসাবাড়ি অথবা ইন্ডাস্ট্রিতে। এখন শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে ভোল্টেজে বিদ্যুৎ উৎপাদিত হয় সেই ভোল্টেজ কি সরাসরি ট্রান্সমিশন লাইন হয়ে বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে পৌঁছায়? নিশ্চয়ই বলবে না। হ্যাঁ, পৌঁছায় না। তাহলে কিভাবে পৌঁছায়? পাওয়ার প্ল্যান্টগুলোতে উৎপাদিত বিদ্যুৎ নিম্ন ভোল্টেজে উৎপাদন করা হয় এবং সেই নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়। তারপরে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে প্রেরণ করা হয়। সেখান থেকে আবার নিম্ন ভোল্টেজে রূপান্তর করে বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রির উপযোগী ভোল্টেজে রূপান্তর করা হয়। এখন প্রশ্ন, কোন যন্ত্রের মাধ্যমে এই কাজটা সম্পন্ন হয়? অর্থাৎ উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ বা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়। বলতে পারো তোমরা? হ্যাঁ, বলতে পারো। সেটা হচ্ছে ট্রান্সফরমারের মাধ্যমে। তোমরা চিত্রে দেখো, দুটো ছবি দেখছো। আচ্ছা, এই ছবিটা নিশ্চয়ই দেখেছো কোনো না কোনো জায়গায়, অনেকেই দেখে থাকবে। বলো তো এটা কিসের ছবি? আমাদের সেই আজকের পাঠের বিষয় ট্রান্সফরমারের ছবি। দেখো তো এখানে আর কোনো ট্রান্সফরমারের ছবি আছে কিনা? হ্যাঁ, আরও একটা আছে। এই দেখো, আরও একটা আছে। আচ্ছা, এইটা আর এটা নিশ্চয়ই একই রকম মনে হচ্ছে না? হ্যাঁ, ভিন্নতা আছে। এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ট্রান্সফরমার। এখন যদি বলি যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে ভোল্টেজ উৎপাদন করা হয় সেই ভোল্টেজকে কেন বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে প্রেরণ করা হয় না, কী কারণ? তোমরা চলতড়িৎ অধ্যায় যখন পড়েছ তখন আমি তোমাদের সঙ্গে সিস্টেম লস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে নিম্ন ভোল্টেজের বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সঞ্চালন লাইনের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ সঞ্চালন করা হয় তখন তারের কিছু রোধ থাকে। এই রোধের কারণে কি হয়? I²R অনুসারে তাপ শক্তি উৎপন্ন হয়। যখন বিদ্যুৎ প্রবাহ চলে তখন I²R অনুসারে তাপ শক্তি উৎপন্ন হয়। এই তাপ শক্তিটা হচ্ছে বিদ্যুতের লস, সিস্টেম লস, ক্ষতি। তাহলে এই সিস্টেম লসটাকে এড়ানোর জন্য কি করা হয়? নিম্ন ভোল্টেজের বিদ্যুৎকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়। এখন উচ্চ ভোল্টেজে রূপান্তর করার জন্য কি সুবিধা হয়? সিস্টেম লসটা কিভাবে কমে? সেক্ষেত্রে এরকম হয়, উৎপন্ন বিদ্যুতের ভোল্টেজকে আমরা যত গুণ বাড়াই বিদ্যুৎ প্রবাহ মাত্রা ঠিক তত গুণ কমে যায়। মনে করো উৎপন্ন ভোল্টেজকে আমরা 10 গুণ বাড়ালাম,
তাহলে বিদ্যুৎ প্রবাহ মাত্রা 10 গুণ কমে গেল, সেক্ষেত্রে সিস্টেম লস হবে শতকরা 1%। তাহলে সিস্টেম লস কমানোর জন্য মূলত আমরা উৎপন্ন বিদ্যুৎকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করি। আবার যখন বাসাবাড়িতে ব্যবহার করার প্রয়োজন হয় তখন কিন্তু এই উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ নিম্ন প্রবাহকে আমরা সরবরাহ করে কাজ করতে পারি না। সেক্ষেত্রে আবার কি প্রয়োজন হয়, এই উচ্চ ভোল্টেজের বিদ্যুৎকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করা এবং তড়িৎ প্রবাহের মান বাড়ানো। তাহলে ট্রান্সফরমার আমরা এই সকল কাজের জন্য ব্যবহার করি। তো চলো দেখি ট্রান্সফরমার কাকে বলে। যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভব বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তাকে রূপান্তরক বা ট্রান্সফরমার বলে। ট্রান্সফরমারের বাংলা শব্দ হচ্ছে রূপান্তরক। ট্রান্সফরমারের একটা ছবি দেখি, তোমরা একটা ট্রান্সফরমারের ছবি দেখছো। এবার আসো আমরা ট্রান্সফরমারের গঠন দেখি। ট্রান্সফরমার মূলত 3টা অংশ নিয়ে গঠিত। এটা দেখছো একটা আয়তকার কাঁচা লোহার তৈরি কোর বা মজ্জা। এটা অনেক পাতলা পাতলা পাতকে একত্রিত করা হয়েছে। তাহলে এটা একটা আয়তকার কোর বা মজ্জা কিসের তৈরি? কাঁচা লোহার তৈরি। আর এই কোর বা মজ্জার বিপরীত 2 প্রান্তে আছে দেখো কয়েল। এই কয়েলগুলো কিন্তু অন্তরিত কয়েল পেঁচানো আছে। এখানে এক পাশে একটা, বামে একটা এবং ডানে একটা। এই কয়েলের আবার একটা নাম আছে। এই পাশের কয়েলকে আমরা বলছি প্রাইমারি কয়েল আর এই পাশের কয়েলকে বলছি সেকেন্ডারি কয়েল। এখন প্রাইমারি কয়েল কেন বলছি? কোর বা মজ্জার বাম পাশের কুণ্ডলিতে আমরা এসি ভোল্টেজ প্রয়োগ করি। তাহলে যে কুণ্ডলীর প্রান্তে এসি ভোল্টেজ প্রয়োগ করা হয় সেই কুণ্ডলীকে আমরা কি বলছি? প্রাইমারি কয়েল। আর এখানে ভোল্টেজ প্রয়োগ করা হয় আউটপুট হিসাবে, আমরা এখানে ভোল্টেজ ফেরত পাই। তাহলে যে কুণ্ডলীতে ভোল্টেজকে আবার ফেরত পাওয়া হয় বা প্রবাহকে ফেরত পাওয়া হয় সেই কুণ্ডলীকে আমরা বলি সেকেন্ডারি ভোল্টেজ। প্রাইমারি কয়েলের আরেকটা নাম হচ্ছে মুখ্য কুণ্ডলী আর সেকেন্ডারি কয়েলের আরেকটা নাম হচ্ছে গৌণ কুণ্ডলী। এখন প্রাইমারি কয়েলের পাক সংখ্যাকে প্রকাশ করা হয় এনপি দিয়ে। প্রাইমারি কুণ্ডলীতে যে এসি ভোল্টেজ প্রয়োগ করা হয় তাকে প্রকাশ করা হয় ভিপি দিয়ে এবং প্রাইমারি কয়েলে এসি ভোল্টেজ প্রয়োগের ফলে যে বিদ্যুৎ প্রবাহ হয় সেটা হচ্ছে আইপি দিয়ে প্রকাশ করা হয়। একইভাবে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যাকে এনএস দিয়ে, সেকেন্ডারি কয়েলের প্রাপ্ত ভোল্টেজকে ভিএস দিয়ে এবং সেকেন্ডারি কয়েলে প্রাপ্ত বিদ্যুৎ প্রবাহকে আইএস দিয়ে প্রকাশ করা হয়। এখন তোমরা একটু খেয়াল করো, এখানে যদি ভোল্টেজ প্রয়োগ করা হয় তাহলে এই তার কুণ্ডলীর ভিতরে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলবে। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে এদিকে। এখন যখন তার কুণ্ডলীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলবে তখন কি হবে? এই তার কুণ্ডলীর চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে চৌম্বক ক্ষেত্র তৈরির কারণে কি হবে? এই কোর বা মজ্জা যেটাকে আমরা বলছি সেই কোর বা মজ্জাটা তাড়িৎ চুম্বকে পরিণত হবে। তাহলে এই কোর বা মজ্জারও একটা সাউথ পোল এবং নর্থ পোল তৈরি হবে এবং বলরেখার নীতি অনুসারে নর্থ পোল থেকে বলরেখাগুলো ওই আয়তকার কুণ্ডলী ঘুরে আবার সাউথ পোলে আসবে। এখন নর্থ পোল কোন দিকে হবে, সাউথ পোল কোন দিকে হবে সেটা নির্ভর করবে এই বিদ্যুৎ প্রবাহের দিকের উপরে। এখন এটায় চৌম্বক বলরেখা তৈরি হবে। এই চৌম্বক বলরেখার কারণে কি হবে? একটা গতিশীল চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ এখানে এসি ভোল্টেজ প্রয়োগের কারণে এই কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হচ্ছে, সেখানে এখানটা তাড়িৎ চুম্বকে পরিণত হচ্ছে। তাহলে এই চুম্বকের চৌম্বকত্ব কমবে, বাড়বে বা কি হবে? এর দিক পরিবর্তন হবে, অর্থাৎ বলরেখার দিক পরিবর্তন হবে। আর এই তাড়িৎ চুম্বকের কারণে গতিশীল চৌম্বক ক্ষেত্র তৈরির কারণে এখানে এই কুণ্ডলীতে, সেকেন্ডারি কুণ্ডলীতে কি হবে? ভোল্টেজ বা তড়িৎ চালক শক্তি আবিষ্ট হবে বা তড়িৎ প্রবাহ আমরা পাবো। এখন এসি ভোল্টেজে একটা থাকে পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। যখন পজিটিভ হাফ সাইকেল তখন বিদ্যুৎ প্রবাহের দিক একদিকে এবং যখন নেগেটিভ হাফ সাইকেল হয় তখন বিদ্যুৎ প্রবাহের দিক হয় ভিন্ন দিকে। এখন এই প্রাইমারি কয়েলের পাক সংখ্যা আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা যদি সমান হয়
তাহলে এইখানে যে পরিমাণ বলরেখা মানে যে পরিমাণ বলরেখা উৎপন্ন হয় ঠিক সেই পরিমাণ বলরেখা প্রতি পাকে এখানে সংযুক্ত হয়। তাহলে এখানে যে পরিমাণ ভোল্টেজ আমরা প্রয়োগ করি আউটপুটে আমরা ঠিক একই ভোল্টেজ ফেরত পাই। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজের অনুপাত নির্ভর করে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার অনুপাতের সঙ্গে বা পাক সংখ্যার অনুপাতের সমানুপাতিক আমরা বলতে পারি। দেখো আমরা একটু দেখি, এটা হচ্ছে প্রাইমারি কয়েলের ভোল্টেজ, এটা সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ। এই প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের ভোল্টেজের অনুপাত সমান হচ্ছে প্রাইমারি কয়েলের পাক সংখ্যা ইন্টু সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা। তাহলে এইটা বাড়বে যদি এই অনুপাতটা বাড়ে, আবার এই অনুপাতটা বাড়লে এটাও বাড়বে। এখন আমরা আউটপুট ভোল্টেজ কিভাবে নির্ণয় করব? দেখো, আউটপুট ভোল্টেজ এখান থেকে আমরা নির্ণয় করব VS সমান NS বাই NP ইন্টু VP। এখন VS ভোল্টেজ প্রয়োগের ফলে যদি IP পরিমাণ VP তড়িৎ ভোল্টেজ প্রয়োগের ফলে যদি IP তড়িৎ প্রবাহ চলে, তাহলে সেকেন্ডারি কুণ্ডলীতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ আমরা পাব সেটা এইখান থেকে আমরা বলতে পারি প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ আর সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ সমান হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এবং প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহের অনুপাত। তাহলে আমরা সেকেন্ডারি কুণ্ডলীর প্রাপ্ত তড়িৎ প্রবাহ কিভাবে নির্ণয় করতে পারি? IS সমান VP বাই VS ইন্টু IP, অথবা এখান থেকে আমরা ওই সূত্রটাকে যদি কাজে লাগাই তাহলে লিখতে পারি NP বাই NS ইন্টু IP। এখন এদিকে একটু খেয়াল করো, দেখো এটা যদি আমরা ক্রস গুণ করি তাহলে VP ইন্টু IP, এটা তাহলে কি প্রাইমারি কয়েলের ক্ষমতা। আমরা শিখেছি ক্ষমতা P সমান VI, তাহলে প্রাইমারি কয়েলের ভোল্টেজ হচ্ছে V এবং প্রবাহ I, তাহলে ক্ষমতা P সমান আমরা লিখতে পারি VI। আর সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ VS, সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ IS, তাহলে VS IS, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি সেকেন্ডারি কয়েলের ক্ষমতা। তাহলে একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েল এবং গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েলের ক্ষমতা সবসময় সমান থাকে। আসো আমরা একটা ভিডিও দেখি ট্রান্সফরমার কিভাবে বা কোন নীতিতে কাজ করে। তোমরা ভিডিওটার দিকে একটু খেয়াল করো, এটা তড়িৎ প্রবাহের দিক, এগুলো হচ্ছে বলরেখার দিক এবং এই সেই তাড়িৎ চুম্বক এর দিক, অর্থাৎ এটা তৈরি হয়েছে নর্থ মেরু, এটা সাউথ মেরু। বলরেখাগুলো দেখো নর্থ থেকে বের হয়ে সাউথ মেরুতে যাচ্ছে। আবার খেয়াল করো, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। এসি ভোল্টেজের পজিটিভ হাফ সাইকেল থাকে, নেগেটিভ হাফ সাইকেল থাকে। যখন বিদ্যুৎ প্রবাহ দিক পরিবর্তন করে তখন খেয়াল করো, দেখো বলরেখাও দিক পরিবর্তন করে, বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হয় এবং তাড়িৎ চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুর দিকও পরিবর্তন হয়, বলরেখারও দিক পরিবর্তন হয়। খেয়াল করো, এবার নেগেটিভ টু পজিটিভ তড়িৎ প্রবাহের দিক এবং বলরেখার দিক। এখানে পাক সংখ্যা আর এখানে পাক সংখ্যা সমান, অর্থাৎ প্রাইমারি কয়েলের পাক সংখ্যা আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা সমান। তাহলে এখানে যে পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করা হবে আমরা আউটপুটে ঠিক সেই পরিমাণ ভোল্টেজটাই ফেরত পাবো। পাক সংখ্যা যদি এইখানকার থেকে এখানে দ্বিগুণ হয় তাহলে এখানে যে ভোল্টেজ প্রয়োগ করব এখানে তার দ্বিগুণ ভোল্টেজ পাবো এবং এই ভোল্টেজের জন্য যে বিদ্যুৎ প্রবাহ হবে এইখানে সেই বিদ্যুৎ প্রবাহ হয়ে যাবে তার অর্ধেক, অর্থাৎ এইখানকার পাক সংখ্যা এর থেকে যত গুণ কম হবে
এখানে ভোল্টেজ ততগুণ কিন্তু বাড়বে। আর এর থেকে যত গুণ পাক সংখ্যা বাড়বে এর ভোল্টেজ ততগুণ বাড়বে, অন্যভাবে বলা যায়। এবং যত গুণ ভোল্টেজ বাড়বে বিদ্যুৎ প্রবাহ ঠিক ততগুণ কমবে। এবার আসো আমরা একটা ট্রান্সফরমারের গঠন দেখি। ট্রান্সফরমার তড়িৎচুম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি, আগেই বলেছি। তোমরা আরেকটা ট্রান্সফরমারের ছবি দেখছো, এটা আয়রনের কোর, লোহার মজ্জা, এটা প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। পাক সংখ্যা, ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহকে প্রকাশ করা হয়েছে। এখানেও সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা, ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহকে প্রকাশ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বলো তো প্রাইমারি কয়েলের পাক সংখ্যা বেশি নাকি সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেশি? নিশ্চয়ই বলবে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেশি। তাহলে আমরা লিখতে পারি NP < NS। এবার বলো, যদি এইটার পাক সংখ্যা বেশি হয় তাহলে এইখানে যে ভোল্টেজ প্রয়োগ করা হবে এইখানে কি সেই ভোল্টেজ পাবো না তার থেকে বেশি পাবো না কম পাবো? নিশ্চয়ই বেশি পাবো। দেখো VP < VS। এখন এখানে যে বিদ্যুৎ প্রবাহ ছিল সেই বিদ্যুৎ প্রবাহ কি এখানে পাবো? যেহেতু ভোল্টেজ এখানে যা ছিল তার থেকে এখানে বেড়েছে, তাহলে এখানে যে বিদ্যুৎ প্রবাহ ছিল এখানে কি সেই বিদ্যুৎ প্রবাহ পাওয়া সম্ভব? নিশ্চয়ই না, কারণ বিদ্যুৎ প্রবাহ সেই গুণে কমে যাবে। তাহলে বিদ্যুৎ প্রবাহ IP < IS। এই ধরনের ট্রান্সফরমারকে তাহলে কি ট্রান্সফরমার বলে? স্টেপ আপ ট্রান্সফরমার। ওকে, চলো আমরা আরেকটা ছবি দেখি। তাহলে যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে কি বলা হয়? স্টেপ আপ ট্রান্সফরমার। একটা ছবি দেখছি আমরা স্টেপ আপ ট্রান্সফরমারের। স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে নিম্ন বিভবের বিদ্যুৎকে উচ্চ বিভবে রূপান্তর করার জন্য। পরের ছবিতে আমরা আবার দেখি প্রাইমারি কয়েলের পাক সংখ্যা আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এখন বলো তো প্রাইমারি কয়েলের পাক সংখ্যা বেশি নাকি সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেশি? নিশ্চয়ই বলবে প্রাইমারি কয়েলের পাক সংখ্যা বেশি। দেখো তোমাদের কথা ঠিক আছে। এবার যদি আমি বলি প্রাইমারিতে প্রদত্ত ভোল্টেজ বেশি নাকি সেকেন্ডারিতে প্রাপ্ত ভোল্টেজ বেশি? নিশ্চয়ই বলবে প্রাইমারিতে প্রদত্ত ভোল্টেজ বেশি, সেকেন্ডারিতে প্রদত্ত ভোল্টেজ প্রাপ্ত ভোল্টেজ কম। এরপরে যদি বিদ্যুৎ প্রবাহের কথা বলি, যে প্রাইমারি কুণ্ডলীতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চলছে এবং সেকেন্ডারি কুণ্ডলীতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চলছে, তাহলে অবশ্যই বলবে যে প্রাইমারি কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহের মান সেকেন্ডারি কুণ্ডলীর তুলনায় কম। তাহলে এই ধরনের ট্রান্সফরমারকে আমরা কি বলি? স্টেপ ডাউন ট্রান্সফরমার। আসো স্টেপ ডাউন ট্রান্সফরমার কাকে বলে জানি। যে ট্রান্সফরমার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। আমরা ছবি দেখছি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের। স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার হয় বলতে পারো? রেডিও, টেলিভিশন, ভিসিআর, তারপরে ওয়াকম্যান, এসব জায়গায় ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করতে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করি। এবার আসো আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন নয়, এক সেট সৃজনশীল প্রশ্ন নয়। এখানে একটা ট্রান্সফরমারের ছবি আমি দিয়েছি এবং এই একটা ট্রান্সফরমারের ছবির আলোকে 4 ধরনের গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। তোমরা এই চিত্রটার দিকে খেয়াল করো, দেখেই বুঝতে পারছো যে এটা কোন ধরনের ট্রান্সফরমার। এখানে প্রাইমারি ভোল্টেজের মান দেওয়া আছে, প্রাইমারি পাক সংখ্যা দেওয়া আছে, সেকেন্ডারি পাক সংখ্যা দেওয়া আছে। প্রথম প্রশ্ন আছে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ নির্ণয় করো। তাহলে আমরা একটা উদ্দীপক থেকে 4 ধরনের গাণিতিক সমস্যা সমাধান করব। চলো আমরা গাণিতিক সমস্যা সমাধান করি।
দেখো প্রথম প্রশ্ন আছে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত। আমরা 1 দাগ দিলাম রোমান। আমরা জানি শিখেছি ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস। এখানে কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে ভিপি সমান 120 ভোল্ট, আর এনএস কত দেওয়া আছে? এনএস দেওয়া আছে হচ্ছে 100, আর এনপি দেওয়া আছে কত? 50। তাহলে আমরা ক্যালকুলেশন করি। আমাদের বের করতে হবে ভিএস সমান হট। তাহলে ভিএস সমান আমরা লিখতে পারি ভিপি ইন্টু এনএস ডিভাইডেড বাই এনপি। ভিপি এর মান হচ্ছে 120 ভোল্ট, আর এনএস এর মান হচ্ছে 100, এনপি এর মান আছে 50। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় 240 ভোল্ট। তাহলে ভিএস এর মান আমরা কত পেয়েছি? ভিএস সমান পেয়েছি 240। প্রথম অঙ্ক আমাদের সমাধান হলো। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ আমরা পেয়েছি। পরবর্তী প্রশ্ন আছে, দেখো প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহের অনুপাত কত। আমরা সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা পেয়েছি, এবার আমাদেরকে নির্ণয় করতে হবে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহের অনুপাত কত। আমরা জানি ভিপি বাই ভিএস সমান আইএস বাই আইপি। এখানে দেখো ভিপি দেওয়া আছে 120 ভোল্ট, ভিএস আমরা পেলাম ক থেকে 240 ভোল্ট, আর নির্ণয় করতে হবে আমাদের আইপি ইন্টু আইএস এর অনুপাত। আমরা একটু ঘোরায় লিখি, এই পাশে ডানে লিখি ভোল্টেজকে এবং বামে লিখি বিদ্যুৎ প্রবাহকে ভিএস। এবার আমরা মানটা বসাই আইএস বাই আইপি সমান ভিপি এর মান হচ্ছে 120 ভোল্ট আর ভিএস এর মান 240 ভোল্ট। তাহলে আইএস বাই আইপি সমান আমরা লিখতে পারি 1:1/2 বা আমাদেরকে প্রশ্ন কি চেয়েছে সেটা খেয়াল করতে হবে। আমরা বের করেছি আইএস বাই আইপি অর্থাৎ সেকেন্ডারি ইজ টু প্রাইমারি, আমাদেরকে চেয়েছে প্রাইমারি ইজ টু সেকেন্ডারি। তাহলে আমরা এটাকে উল্টাই দিয়ে রিভার্স করি আইপি বাই আইএস সমান 2/1, অতএব লিখতে পারি আইপি ইজ টু আইএস সমান 2:1। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহের অনুপাতটা আমরা পেয়ে গেছি। এবার তৃতীয় নম্বরের প্রশ্নে গাণিতিক সমস্যায় আমি যেতে চাই। দেওয়া আছে যদি আইপি অর্থাৎ প্রাইমারি তড়িৎ প্রবাহ প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার হয়, তাহলে দেখাতে হবে যে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের এবং সেকেন্ডারি কয়েলের বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুবক। তো আসো আমরা সমাধান করি। ভিপি এর মান আছে 120 ভোল্ট, ভিএস আছে 240 ভোল্ট এবং আইপি কত দেওয়া আছে? আইপি দেওয়া আছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি
ভিপি বাই ভিএস সমান আইএস বাই আইপি। আমাদের আইপি এর মান দেওয়া আছে, আমরা এখন কি বের করব? আইএস এর মানটা নির্ণয় করব। তাহলে আইএস সমান কত পাচ্ছি দেখি, ভিপি ইন্টু আইপি ডিভাইডেড বাই ভিএস। ভিপি এর মান আছে 120, আইপি আছে 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ভোল্ট, আর নিচে আছে 240 ভোল্ট। দেখো ক্যালকুলেশন করলে কি হয়, তাহলে হয় 1 অ্যাম্পিয়ার, এই ভোল্ট ভোল্ট কেটে যায় 1 অ্যাম্পিয়ার। তাহলে আইএস এর মান আমরা কত পেলাম? অতএব আইএস সমান পেয়েছি 1 অ্যাম্পিয়ার। এটা আমরা মনে রাখি। তাহলে এখানে আমরা নোট রাখলাম আইএস এর মান 1 অ্যাম্পিয়ার। এবার আসো আমরা প্রাইমারি কয়েলের ক্ষমতা নির্ণয় করি। প্রাইমারি কয়েলের ক্ষমতা, প্রাইমারি কয়েলের ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করি মনে আছে তোমাদের? হ্যাঁ, পি দিয়ে। তাহলে প্রাইমারির যেহেতু সেহেতু পিপি সমান আমরা তাহলে কি লিখব? পি সমান ভিআই, যেহেতু প্রাইমারির তাহলে ভিপি ইন্টু আইপি। এবার মানটা বসাই, ভিপি এর মান কত বলো তো? 120 ভোল্ট, আর আইপি এর মান 2 অ্যাম্পিয়ার। গুণ করলে কত হয়? 240 ওয়াট। এবার আসি সেকেন্ডারি কয়েলের ক্ষমতা। সেকেন্ডারি কয়েলের ক্ষমতা পি এস সমান আবার লিখি ভিআই, তাহলে ভিএস ইন্টু আইএস। ভিএস এর মান কত আছে বলো? 240 ভোল্ট, এবং আইএস এর মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা হবে 240 ওয়াট। তাহলে দেখো এটা এবং এটা একই। তাহলে আমরা কি বলতে পারি? ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুবক বা সমান, ধ্রুব থাকে বা সমান থাকে, দেখানো হলো। এরপরে শিক্ষার্থীরা আসো চতুর্থ নাম্বার প্রশ্নে যায়। তৃতীয় নম্বর সমাধান হলো, চতুর্থ নম্বরে আছে প্রাইমারি কয়েলের ভোল্টেজ থেকে 5 গুণ বেশি ভোল্টেজ যদি সেকেন্ডারি কয়েলে পেতে চাই, তাহলে প্রাইমারি অথবা সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার কি পরিবর্তন করতে হবে? এখানে 2 ধরনের পরিবর্তন হয়। প্রাইমারি কয়েলের পাক সংখ্যাকে স্থির রেখে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার কি পরিবর্তন করা যেতে পারে, অথবা সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যাকে স্থির রেখে প্রাইমারি কয়েলের পাক সংখ্যার কি পরিবর্তন হতে পারে। তো আসো আমরা 4 নম্বর সমাধানটা করি। প্রাইমারি কয়েলের ভোল্টেজ থেকে 5 গুণ বেশি ভোল্টেজ। তাহলে প্রাইমারি কয়েলের ভোল্টেজ আছে দেখো 120, তাহলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হবে প্রাইমারি থেকে 5 গুণ, তাহলে 600। এবার আমরা জানি ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস, বা এনপি বাই এনএস সমান আমরা লিখতে পারছি ভিপি বাই ভিএস, শুধু উল্টায় দিয়েছি, এছাড়া আর কিছু না। এনপি ইন্টু এনএস সমান, এবার আমরা মানটা বসাই, এখানে আছে 120 ভোল্ট আর ভিএস আছে 600 ভোল্ট। তাহলে পাক সংখ্যার অনুপাত কত হয় দেখো তো? এনপি বাই এনএস সমান করলে হয় 1/5। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার অনুপাত কত হবে?
1:5। তাহলে কয়েলের পাক সংখ্যাকে এমনভাবে পরিবর্তন করতে হবে যে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার অনুপাত হবে 1:5। এবার আসো আমরা পাক সংখ্যার পরিবর্তন করি। আসো প্রাইমারি কয়েলের ক্ষেত্রে, প্রাইমারি কয়েলের ক্ষেত্রে অর্থাৎ আমরা প্রাইমারি কয়েলেরটা পরিবর্তন করব সেকেন্ডারিকে স্থির রেখে। প্রাইমারি কয়েলের ক্ষেত্রে আমরা লিখলাম সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা স্থির রেখে, সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা স্থির বা অপরিবর্তিত রেখে, স্থির রেখে প্রাইমারি কয়েলের পাক সংখ্যার প্রয়োজন হবে। আমরা কি জানি? আমরা জানি ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস। এখন বের করব আমরা কিসের মান? এনপি এর মান। তাহলে ভিপি ইন্টু এনএস ডিভাইডেড বাই ভিএস। ভিপি এর মান কত? 120, এনএস এর মান 100 আর ভিএস এর মান হচ্ছে 240। ভিএস এর মান 240 না, সরি, এখানে হচ্ছে 600। কাটলে হয় 5, 20। তাহলে যদি আমরা প্রাইমারি কয়েলের পাক সংখ্যা 20টা রাখি এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা স্থির যা ছিল তাই রাখি, তাহলে 600 ভোল্টেজ আমরা আউটপুটে পাবো। দেখো আমরা অনুপাতটা দেখি। আমাদের 20 হচ্ছে এনপি এর মান, এনপি এর মান হচ্ছে 20 আর এনএস এর মান কত ছিল? স্থির 100। তাহলে এই অনুপাতটা হয় 1:5। তাহলে দেখলাম এটা ঠিক আছে। তাহলে আমাদের পাক সংখ্যা কতটা কমাতে হবে? প্রাইমারি কয়েলের পাক সংখ্যা কমাতে হবে। ছিল কত? 50, করতে হবে কত? 20, তাহলে কমাতে হবে 30টি। তাহলে পাক সংখ্যা প্রাইমারি কয়েলের কমাতে হবে 30টি। এরপরে সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে, সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে আমরা প্রাইমারি কয়েলের পাক সংখ্যাকে স্থির রাখবো। দেখব সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কত প্রয়োজন হয়। সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা কি করব? প্রাইমারি কয়েলের পাক সংখ্যাকে স্থির বা অপরিবর্তিত রেখে, সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা প্রয়োজন হবে ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস। এবার আমরা কিসের মানটা বের করব বলো তো? এনএস এর মানটা বের করব। তাহলে ভিএস এনপি ইন্টু ডিভাইডেড বাই ভিপি। ভিএস এর মান কত? 600, এনপি এর মান 50
আর ভিপি এর মান হচ্ছে 120, 5 250টি। তাহলে আমরা যদি প্রাইমারি কয়েলের পাক সংখ্যা 50 স্থির রাখি, তাহলে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যাকে সেক্ষেত্রে কত করতে হবে? 250। দেখি আমাদের অনুপাত ঠিক আছে কিনা। এনপি আছে 50 আর এনএস এর মান বের হচ্ছে 250। তাহলে দেখো এর অনুপাত হয় 1:5। তাহলে এটাও ঠিক আছে। এখন আমাদের কত আছে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা? আছে 100। তাহলে কতটা সংযোজন করতে হবে সেকেন্ডারি কয়েলে? সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে। তাহলে কয়টা বৃদ্ধি করতে হবে? লাগবে 250, আছে হচ্ছে 100, তাহলে 150টি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখলাম প্রথমে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার অনুপাত কত হবে এবং সেই অনুপাতে প্রাইমারি কয়েলের পাক সংখ্যা কত পরিবর্তন করতে হবে, সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কত পরিবর্তন করতে হবে আমরা গাণিতিকভাবে দেখেছি। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। আজকে আমাদের শিকন পল ছিল ট্রান্সফরমারের মূলনীতি ব্যাখ্যা করতে পারবে, স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফরমারের কার্যপ্রণালী ব্যাখ্যা করতে পারবে। আমার বিশ্বাস তোমরা সেই যোগ্যতাটা অর্জন করেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং ঠিকঠাক মতো লেখাপড়াটা করো। সবার জন্য শুভকামনা এবং সবাইকে ধন্যবাদ।